শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা, এজাহার গ্রহণের নির্দেশ আদালতে। বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদের সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা, মানবাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। 15 আগস্ট নাশকতা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনে গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি, জাতিসংঘকে চিঠি। দুর্নীতি বন্ধ করে মেগা প্রকল্প বাস্তবায়ন, সময়মতো বিদেশি ঋণ পরিশোধের ঘোষণা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সংবাদে আরও থাকছে। এবার আদানি কাণ্ডে সেবি প্রধান মাধবী পুরীর নাম, পদত্যাগ দাবি। রাজধানীর মোহাম্মদপুরে আবু সাইদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। কোটা আন্দোলনের সমর্থনে গত ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বসিলার ৪০ ফিট চৌরাস্তায় মিছিলে নামেন আবু সাইদ। সে সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আমির হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। এই ছেলেটাই একমাত্র ব্যক্তি যে যার কথা কেউ কখনো বলেনি। পরবর্তীতে তার ফ্যামিলিতে খোঁজ নিয়ে জানতে পারি যে তারা অত্যন্ত দরিদ্র, তাদের এই খরচ দেওয়ার সামর্থ্য নাই। বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। আবেদনের প্রেক্ষিতে দুপুরে আদালত মামলার বাদী এসএম আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন। পরে আদেশ দেন আদালত। এই আসামিদের বিরুদ্ধে আইন আমলে নিয়ে মামলার একটি এফআইআর দেওয়ার জন্য আমরা বিজ্ঞ আদালতের নিকট আমরা নিবেদন জানিয়েছি। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। 5ই আগস্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম কোনো মামলা হলো। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের সবাই এক পরিবার, পার্থক্য কিংবা বিভেদের সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ছাত্র জনতার বিজয় এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে উপাসনালয়, ঘরবাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ করছে হিন্দু সম্প্রদায়। সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় উপাসনালয়ে ঢাকেশ্বরী মন্দিরে 2 উপদেষ্টা সহ তাৎক্ষণিক পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। অধিকারটাকে প্রতিষ্ঠিত করা আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এইটি হলো আসল জিনিস। সরকারকে সহযোগিতায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিন। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। এ সময় নির্যাতন বৈষম্যের বিচারে একটি কমিশন গঠন করার দাবি জানান তারা।
আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী প্রণব চক্রবর্তী। প্রণব, আমাদেরকে বৈঠক সম্পর্কে একটু জানাবেন। তাইজিন, আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ দায়িত্ব নিয়েছে তারা এর আগেও একটি বৈঠক করেছে, কিন্তু যে 17 সদস্যের যে উপদেষ্টা পরিষদ তাদের বৈঠক আজকে প্রথম হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আমরা সেখানেই অপেক্ষা করছি। আমরা এখানে দেখেছি যে দুপুর 3টার পর থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে ধারাবাহিকভাবে অনেকের সাথে বৈঠক করেছেন। এর আগে তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের সাথে বৈঠক করেছেন। সেখানে তারা তাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি দেওয়া হয়েছিল যে সারা দেশে যে নির্যাতন চলছে সংখ্যালঘিষ্ঠদের উপরে সেটি বন্ধের তারা একটি দাবি জানিয়েছে এবং স্মারকলিপি দিয়েছে। তারপরে আমরা দেখেছি যে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের পক্ষ থেকে একটি দাবি দেওয়া হয়েছে যে এখন যিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান রয়েছেন তার অপসারণ চান তারা, সে বিষয়ে তারা এখানে দাবি স্মারকলিপি দিয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে যারা বিগত 8-10 বছরে যাদের স্বজনরা নিখোঁজ হয়েছেন তাদের পক্ষ থেকেও এখানে মানববন্ধন এবং অবস্থান তারা নিয়েছেন। এবং আমরা দেখেছি মায়ের কান্না যে সংগঠন রয়েছে মায়ের ডাক তাদের পক্ষ থেকেও এখানে এসে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের সাথে তারা দেখা করার জন্য সময় চেয়েছেন। এবং উপদেষ্টা পরিষদ থেকে যখন অনুমতি দেওয়া হয়েছে তারপর 7 সদস্যের একটি প্রতিনিধি দল তারাও ভিতরে গেছেন, সেটিও আমরা জানি। সব থেকে বড় যে বিষয় আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে উপদেষ্টা পরিষদের যে 17 সদস্য তাদের আজকে প্রথম বৈঠক, এটি আনুষ্ঠানিক প্রথম বৈঠক হচ্ছে। বিকাল 4টার পর থেকে এই বৈঠক শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে এই বৈঠক চলছে। আমরা ঠিক জানি না তাই এর ভিতরে কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তবে যেহেতু এটিই প্রথম সেই ক্ষেত্রে অনেক বড় একটি মানে সিদ্ধান্ত এখান থেকে আসতে পারে সেটিও আমরা ঠিক এখনো পর্যন্ত আপনাকে যে বলতে পারছি তাও নয়। তবে আশা করছেন এখানে যারা গণমাধ্যমের সাংবাদিকরা রয়েছেন তারা সকলে আশা করছে যে হয়তো রাষ্ট্রীয় বড় কোনো সিদ্ধান্ত আজকে এখান থেকে আসতে পারে। তো তাইজিন, আসলে অপেক্ষা, যখন আমরা জানতে পারবো নিশ্চয়ই আমরা আপনাকে সেটি জানিয়ে দেব। ধন্যবাদ প্রণব চক্রবর্তী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বৈঠকের সব শেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রণব চক্রবর্তী। যারা পুলিশকে দানব বানিয়েছে তাদের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজ খবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 15ই আগস্ট কোনো কর্মসূচির নামে কেউ যেন নাশকতা চালাতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে আছে বলে জানান তিনি। বিস্তারিত আদিত্য মামুনের রিপোর্টে। বর্ডার গার্ড বাংলাদেশের সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের দেখতে যান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন। সাম্প্রতিক সহিংসতায় শিক্ষার্থী হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুতপ্ত জানান তিনি। পুলিশ খুবই অনুতপ্ত, এদেরকে দানব বানানো হয়েছে যারা, উইল নট লিভ দেম। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। পুলিশ কাজে ফিরছে কিনা জানতে চান সাংবাদিকরা। আমি তো এটা মালিক না, আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। ছাত্রদের আন্দোলন কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এমন অভিযোগেরও জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 15ই আগস্ট আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা আছে কিনা সেই বিষয় নিয়েও কথা বলেন তিনি। 15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেইটাই হয় দেয়ার বি হেভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। সরকারের পৃষ্ঠপোষকতায় যে গণহত্যা হয়েছে তার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে জনগণের কথা বিবেচনা রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথা বলা উচিত বলে মনে করেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান। মোহাম্মদ কবিরের রিপোর্ট।
ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত স্বৈরাচার সরকারের পতনের পর গণহত্যা নিয়ে আন্তর্জাতিক তদন্তের জন্য গুলশানের জাতিসংঘের অফিসে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। শেখ হাসিনা সরকারের সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক তদন্তের জন্য সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইয়ের কাছে চিঠি হস্তান্তর করে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড ঘটেছে তার পৃষ্ঠপোষক ছিল শেখ হাসিনা। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে দেশের মধ্যে দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায়, এটাকে জাতির সামনে বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে, যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে বাংলাদেশের নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না জাগে। গণহত্যার দায় শেখ হাসিনা এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ফিরে আসা না আসা তো তাদের নিজস্ব সিদ্ধান্ত, কিন্তু গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ থাকার ব্যক্তি দল, এটা তাদের যে এই বিচারের সম্মুখীন হতে হবে এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নাই। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহত নেতাকর্মীদের দেখে আসার পর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করেন বিএনপির নেতা ডক্টর আব্দুল মুইন খান। পরবর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা, তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা, তারা কিন্তু ভোটে আসেনি। কাজেই তারা যে ম্যান্ডেট পেয়েছে এটা এমন একটি পরিস্থিতিতে হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন, এবং সেই পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছে। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। জাগ্রত জনতা এই দেশে আর কোনো ষড়যন্ত্র হতে দেবে না বলেও জানান বিএনপির এই নেতা। তার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। ব্যবসা বাণিজ্য ও জীবন জীবিকা সম্পর্কিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুর্নীতি অপচয় বন্ধ করে ক্রমান্বয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও জোর দেওয়া হবে বলে জানান তিনি। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশি ঋণ পরিশোধ করা হবে। তৌহিদুর রহমানের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বৈঠক করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে। একটু আপনাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে। এরপর বৈঠকে বসেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের সাথে। এ সময় উপদেষ্টা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কাজের অগ্রগতির খোঁজ খবর নেন। পরে ব্রিফিংয়ে মূল্যস্ফীতি কমানো সহ বাস্তবায়নাধীন প্রকল্প নিয়ে কথা বলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রকল্পগুলো যেগুলো চালু আছে সেগুলো আপনার আপেক্ষিক গুরুত্ব, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন জীবিকা, কর্মসূচিতে রিলেটেড এই প্রজেক্টগুলো কিন্তু আপনারা একেবারে কমপ্লিটলি আপনারা চালু রাখবেন। চলমান উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখা হবে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন। দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট হোক, দুটোই। বাইরের টাকা দিয়ে আনবেন, যথেচ্ছ খরচ করবেন, সেটা চলবে না। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে বৈঠক শেষে কথা বলেন দাতা সংস্থার ঋণ পরিশোধ নিয়ে। দিতে হবে তো, আমাদের কমিটমেন্ট আছে, যেভাবে যে করে থাকবো সেটা বড় ব্যাপার না, তাই না? আমাদের তো এই কমিটমেন্টগুলো করতে আমরা ডিফল্ট না করি, ডোনারদের আমরা অ্যাসিওর করছি যে তোমরা একটু ব্যাপারে কোনো চিন্তা, কমিটমেন্ট যেটা আছে সেটা করবো না। কিভাবে ব্যাংকিং কমিশন করা যায় সে বিষয়েও ভাবা হচ্ছে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এটাকে আমাদের প্রকল্পটি যাচাই করবেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
6 থেকে 7 মাসের মধ্যে সামষ্টিক অর্থনীতিতে গতিশীলতা ফেরানো সম্ভব। এক্ষেত্রে কিছু কাঠামোগত সংস্কার জরুরি। ঠেকাতে হবে অর্থ পাচার, নিয়ন্ত্রণে আনতে হবে মূল্যস্ফীতি। একই সাথে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক খাত সংস্কারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বলছেন, দেশ গণতান্ত্রিক ধারায় চললে তৈরি হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ, তখন বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ। ব্যবসা বাণিজ্য, উৎপাদন ও সেবা খাত হবে গতিশীল। রেমিটেন্স প্রবাহেও আসবে নতুন গতি। তৌহিদুর রহমানের রিপোর্ট। সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সীমাহীন লুটপাটে দেশের অর্থনীতি বড় ধরনের চাপের মুখে। ব্যাংক ব্যবস্থা নাজুক অবস্থায়, রিজার্ভ নেমেছে তলানিতে। উচ্চ মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ। ভালো নেই ব্যবসা বাণিজ্য পরিস্থিতিও। এমন অবস্থায় আসার কথা বলছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। অর্থ পাচার রোধ, ব্যাংকিং খাত সংস্কারের জন্য কমিশন গঠনের পরামর্শ তাদের। স্টক মার্কেটের কথা ধরুন, মাত্র 8-10% হচ্ছে জিডিপির এটার ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালাইজেশন, ভারতে 120%। ব্যাংকিং খাত নিয়ে ইমিডিয়েটলি খুব দ্রুতই বিশিষ্ট যারা ব্যাংক সম্পর্কে বোঝেন, যারা সামগ্রিক অর্থনীতি বোঝেন, তাদেরকে নিয়ে 3-4-5 জনের একটা কমিটি করে ফেলা। ব্যবসা বাণিজ্যে তৈরি হওয়া সিন্ডিকেট ভেঙে নৈতিকতা প্রতিষ্ঠার কথা উঠেছে জোরে সোরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত অর্থনীতিবিদদের। মূল্যস্ফীতিকে কমাতে হবে, ইন্টারেস্ট রেটকে কমাতে হবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি নয়। এটা কমাতে হবে বাজারের মাধ্যমেই কমাতে হবে। ক্রিটিসিজম, সমালোচনা, সেটা যেন যারা শাসনকর্তা তারা যেন শুনতে পায় এবং শোনেন। তাদেরকে যদি স্তব্ধ করে দেওয়া হয়, প্রেসকে যদি স্তব্ধ করে দেওয়া হয়, তাহলে সরকারই কিন্তু ভুল পথে পরিচালিত হয়, যেটা হাসিনার সরকারের একটা গ্লেয়ারিং এক্সাম্পল। দেশ পুরোপুরি স্থিতিশীল ও গণতান্ত্রিক ধারায় ফিরলে তৈরি হবে বিনিয়োগ বান্ধব পরিবেশ, বাড়বে দেশি বিদেশি বিনিয়োগ ও রেমিটেন্স, গতিশীল হবে ব্যবসা বাণিজ্য, উৎপাদন ও সেবা খাত। তাই আগামী 6 থেকে 7 মাসের মধ্যেই অর্থনীতিকে ইতিবাচক ধারায় ফেরানো সম্ভব বলছেন তারা। আবার দ্বিতীয়বার যেন আমরা কোনো ডিক্টেটর না দেখি, বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ না দেখি, আমাদের ভোটাধিকারের উপর হস্তক্ষেপ যেন আমাদের দেখতে না হয়। এই জিনিসগুলোকে নিশ্চিত করতে হবে, অ্যালং উইথ অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের মাধ্যমে। প্রবৃদ্ধি, রপ্তানি সহ নানা সূচকে তথ্যের গরমিল রয়েছে জানিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে সব সরকারি পরিসংখ্যান নির্ভুল ও বিশ্বাসযোগ্য করার পরামর্শ এই অর্থনীতিবিদদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। সোমবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জপিয়েরে জানান, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে এমন অভিযোগ মিথ্যা। সেন্ট মার্টিন দ্বীপ ওয়াশিংটনের হাতে তুলে না দেওয়ার কারণে শেখ হাসিনার এমন পরিণতি হয়েছে, এই অভিযোগও অস্বীকার করেন তিনি। বলেন, বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করেন। We have had no involvement at all. Any reports or rumors that the United States government was involved in these events is simply false. That is not true. This is a choice for and by the Bangladeshi people. We believe that the Bangladeshi people should determine the future of the Bangladeshi government, and that's where we stand. Any allegations, certainly we will continue to say, and I have said here, is simply untrue. অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশের সাথেই যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই কথা বলেন তিনি বলেন, যে লক্ষ্যে অভ্যুত্থান এবং পালা বদল হলো তা পূরণে তাদের সহযোগিতা চাইলে তার আশ্বাসও মিলেছে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়। স্বাভাবিকভাবেই সব শক্তিমান দেশের লোকদের সাথে আমাদের অ্যাম্বাসাডাররা দেখা সাক্ষাৎ করেছেন, আলাপ হচ্ছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটা আমরা সবসময়ই করে থাকি। বিশেষ করে এত বড় একটা পরিবর্তনের পরে সেটা হবে। এছাড়া রাষ্ট্রদূতরা আছেন এখানে, তাদের সাথে আমরা যোগাযোগ বাড়বে। আমার সাথে দেখা হবে, চিফ অ্যাডভাইজারের সাথেও কারো দেখা হবে। কাজে এটা যে পদ্ধতিতে নর্মালি আগে আপনাদেরও এটা পরিচিত পদ্ধতি, সেভাবেই এটা আগে। মেসেজ হচ্ছে যে আমরা একটা পরিবর্তনের জন্য অত্যন্ত মূল্য দিয়ে একটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেটাতে যেন আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকে।
নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, শিথিল হচ্ছে বয়সের শর্ত। কাজে ফিরছে পুলিশ, থানা ও ট্রাফিক নিয়ন্ত্রণের স্বাভাবিক কার্যক্রম শুরু। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি সদ্য পদত্যাগী গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। তবে তার আগে বয়স সংক্রান্ত আইনি শর্ত শিথিল করতে হবে। বিদ্যমান আইন অনুসারে ৬৭ বছরের বেশি বয়সী কারোর গভর্নর হওয়ার সুযোগ নেই। আজ অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের বৈঠকে গভর্নর পদের বয়সজনিত শর্ত শিথিলের সিদ্ধান্ত হতে পারে। ডক্টর আহসান এইচ মনসুর বর্তমানে গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ডক্টর মনসুর আইএমএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা হিসেবে শপথ নিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। আজ বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টাদের অনেকেই উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি গত ৮ই আগস্ট পৃথক দুটি আদেশের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও ১৬ জন উপদেষ্টাকে নিয়োগ দেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়। পরে ওই দিনই শপথের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও অন্য ১৩ জন উপদেষ্টা শপথ নেয়ার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। গত রোববার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বিধান রঞ্জন রায় ও সুপ্রতীক চাকমা। আজ উপদেষ্টা পরিষদের সবশেষ সদস্য হিসেবে শপথ নিলেন বীর প্রতীক পদবীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম। তিনি মুক্তিযুদ্ধের নৌ কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এই সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে। সেটার জন্য যত ধরনের সহযোগিতা এই সরকার চাইবে তা সেনাবাহিনী নিশ্চিত করবে বলে জানান তিনি। বিকেলে রাজশাহী সেনানিবাসে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি আরও বলেন, পুলিশ কিছু ট্রমার মধ্যে আছে। এই ট্রমা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে। পুলিশ বিভিন্ন থানায় ইতিমধ্যে কাজ শুরু করেছে। পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। আওয়ামী লীগ ও ১৪ দলের দোসরদের বিরুদ্ধে দেশব্যাপী মামলা দেয়া ও তাদের বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে ৪ দফা দাবিতে শুরু করা প্রথম দিনের কর্মসূচি শুরু হয় রাজু ভাস্কর্য থেকে। পরে রোড মার্চ করে মিছিল নিয়ে ভিসি চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় বিভিন্ন সমন্বয়ক সহ ছাত্ররা। এ সময় দেশব্যাপী হত্যাযজ্ঞের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনা ও তার দলের বিচার সহ ৪ দফা দাবি জানান ছাত্ররা। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত মাঠে থাকারও ঘোষণা দেন তারা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। কাজে ফিরছেন পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা। থানা ও ট্রাফিক পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। সাধারণ মানুষ থানায় গিয়ে সেবা নিচ্ছেন। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় আগুন দেওয়া সহ হামলায় অনেক পুলিশ সদস্য হতাহত হন। ভয়ে কাজে যোগদানে বিরত ছিলেন পুলিশ সদস্যরা। তবে সোমবার থেকে কাজে ফিরছে পুলিশ সদস্যরা। সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছে। তারা বলছে, জনগণের সর্বোচ্চ ভালো সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। সবাই মিলে সামগ্রিকভাবে কাজ করছি। সবাই আপনারা আমাদের পাশে থাকবেন। সাধারণ পাবলিক আমাদেরকে
খুব আন্তরিকতার সাথে গ্রহণ করছে, সেই সুবাদে আমরা ভালোভাবে কাজ করে যাচ্ছি। আমাদের স্বাভাবিক কার্যক্রম চলছে আর কি। চেষ্টা করবো যাতে পরিস্থিতি আরও ভালো হয়, সুন্দর হয়, সেই চেষ্টাই করব। রাজধানীর থানাগুলোতে চলছে স্বাভাবিক কার্যক্রম, বিভিন্ন সেবা নিচ্ছেন নগরবাসী। যথেষ্ট ভালো সেবা হয়েছে এবং কোনো ভোগান্তি না আসছি, সুন্দর মতো স্যারেদের আমাদের বিষয়টা বলছি এবং আমার কথা মতো স্যার আমার কাজটা করে দিয়েছে। বরফের ব্যবসা করি তো, এটা আর কি লুটপাট করে নিয়ে গেছে কিছু কিছু দুষ্কৃতীরা, এই আর কিছু, এই জন্য অভিযোগ করতে আসছি। পুলিশ সদস্যরা বলছেন গণমানুষের পুলিশ হিসাবে সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। থানা সাধারণ ডায়েরি আমরা সম্পূর্ণ সচল রেখেছি এবং সম্পূর্ণ ফোর্স অফিসার থানায় হাজির আছে। পুরাতন কার্যক্রম যেভাবে ছিল এখন আমরা ওইভাবেই চালাইতেছি। সত্যিকারের যে পুলিশ, মানুষ যেভাবে চায়, এদেশের মানুষ পুলিশের কাছ থেকে যা চায়, সেই মানুষের স্বপ্নের পুলিশ হতে চাচ্ছি, সেভাবেই নতুন উদ্যমে আমরা কাজ শুরু করেছি। থানা কার্যক্রম চালু হওয়ার পর বিভিন্ন ধরনের সাধারণ ডায়েরি বেশি হচ্ছে বলেও জানান তারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। রাত হলে রাজধানী জুড়ে জনমনে ডাকাতের আতঙ্ক, তাই রাত জেগে চলছে পাহারা। বিভিন্ন উপাসনালয়গুলো নিরাপত্তা নিশ্চিত এগিয়ে এসেছেন বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। চোর ডাকাতদের ভয়ে রীতিমতো আতঙ্কিত রাজধানীবাসী। ঘটেছে ডাকাতি, ছিনতাই সহ বিচ্ছিন্ন কিছু ঘটনাও। এমন অবস্থায় নিজ নিজ এলাকায় এক সপ্তাহ ধরে রাত জেগে দিচ্ছেন পাহারা। রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত নিরাপত্তার চাদরের মাঝে থাকি। এই জন্য আমরা, আমাদের মা বোনরা সবাই নিশ্চিন্তে নিদ্রা যাপন করতে পারে। সবাই আমরা সমন্বিতভাবে পাহারা দিচ্ছে, সবাই একত্রভাবে আছে, এর জন্য আমরা নিরাপদ বোধ করছি। আমাদের এলাকার লোকজন তো সারা রাত এখানে পাহারা দিচ্ছে, এখন এদের জন্য আমরা মোটামুটি একটু নিরাপদে আছি আর কি। করা হয়েছে শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটি। এগিয়ে এসেছে ছাত্র, যুবক, তরুণরাও। আমরা সবাই সিদ্ধান্ত নিই যে আমরা যে যা জায়গা থেকে আমরা নিজেরাই মাঠে নামবো এবং আমার এলাকার ভাই বোনদের সবার এবং বাসাবাড়ি সুরক্ষার জন্য যা যা করতে হয় আমরা করব। আমি এলাকার সুরক্ষার জন্য কাজ করেছি। ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষায় এগিয়ে এসেছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। দলমত নির্বিশেষে এবং ধর্মীয় নির্বিশেষে আমরা সম্মিলিতভাবে কিন্তু আমরা গত 5 তারিখ থেকে কিন্তু আমরা যে যার মতো করে প্রত্যেকটা পরিবার এখানে স্বতঃস্ফূর্তভাবে পাহারায় নিয়োজিত আছে। আমরা পেজেন্ট নাও যে গভর্নমেন্ট আসছে তাদের কাছে অনুরোধ করব খুব তাড়াতাড়ি যেমন রাত্রেবেলা ঘুমটা হারাম না হয়ে সবাই যখন ঘুমাইতে পারে। অত্র এলাকার হিন্দু, মুসলিম আমরা সবাই একত্রিতভাবেই এই এলাকা পাহারা দিচ্ছি। এদিকে পুলিশ কাজে ফেরায় খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা রাজধানীবাসীর। এলাকার মানুষের জানমালের রক্ষা করবো আমরা ইনশাআল্লাহ। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ভারতের জন্য উদ্বেগের নয় বললেন কংগ্রেস নেতা শশী থারুর। থাকবে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিসিবি সভাপতি সহ সব পরিচালকদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, সরতে নারাজ বাফুফের সালাউদ্দিন। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ এবং সিন্ডিকেট ভাঙতে বাজার তদারকিতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। মধ্যরাতেও থেমে নেই তারা, জানান সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কম থাকার মূল বাধা চাঁদাবাজি। শিক্ষার্থীদের এই তদারকিকে সমর্থন জানিয়ে আড়তদার হতে শুরু করে খুচরা ব্যবসায়ীরাও বলছেন চাঁদাবাজি বন্ধ করা গেলে সুফল পাবেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। রাত তখন 2টো। রাজধানীর কারওয়ান বাজারে আসছে বিভিন্ন পণ্যবাহী ট্রাক। বাজার তদারকিতে দেখা যায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি দল। বাজারের সিন্ডিকেট ভাঙতে তাদের এই উদ্যোগ। এছাড়া চাঁদাবাজি বন্ধ করতে পণ্য পরিবহন, আড়ত, পাইকারি এবং খুচরা বিক্রির প্রতিটি পর্যায়ে তদারকি করা হচ্ছে বলেও জানায় শিক্ষার্থীরা। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত আমরা মনিটরিং চালাবো। এখন তারপরে যদি নির্দিষ্ট কিছুদিনের জন্য দেখা যায় যে সিন্ডিকেট ভেঙে গেছে, এরা তো অনেক চতুর হয়, এক মাস তারা সিন্ডিকেটটা করে না, পরে আবার শুরু করে 1 মাস পরে। তো এরকমভাবে তারা যতবার করা শুরু করবে ততবার আমরা ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ মাঠে নামবো। আমাদের মেসেজ একটাই, এই দেশে কোনো ধরনের বৈষম্য চলবে না এবং প্রান্তিক লেভেলের যারা একেবারে রোড লেভেলে যারা কিনে খায় এরা যেন
কিনে খেতে পারে এবং যারা ব্যবসায়ী তারা যেন স্বাভাবিক নিয়মে ব্যবসা করতে পারে, সেটাই আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি। ক্রেতাদের সাথে যে কোনো ধরনের প্রতারণা রুখতে দেয়া হচ্ছে নানা ধরনের নির্দেশনা। সবজি বিক্রির ক্ষেত্রে কোনো রকম সবুজ লাইট ব্যবহার করবেন না। ব্যবসায়ীরা বলছেন গত কয়েকদিনে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, ফলে কমবে সবজি সহ সব পণ্যের দাম। চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে তো জিনিসপত্রের দাম তো এমনিই কমবে। এখন কোনো আমাদের কাছ থেকে কেউ কোনো দলের থেকেই বা কোনো খান থেকে কোনো লোক আইসা আমাদের কাছে কোনো টাকা পয়সা চায় না। রাস্তার ভিতরে কোনো বর্তমানে কোনো সমস্যা নেই, কাঁচামালের গাড়ি কোনো আটকাই না। 7 দিনের সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীদের দাবি কৃষকের মাঠ থেকে খুচরা পর্যায়ে পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়া থামাতে রসিদ বাধ্যতামূলক করতে হবে। যারা এখনো অনিয়ম করছেন বাজারে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। এবারে খেলার সংবাদ। অযোগ্য চাটুকারিতার অভিযোগে বোর্ড কর্তাদের পদত্যাগের দাবিতে উত্তাল ক্রিকেট অঙ্গন। মিরপুর স্টেডিয়ামের মূল ফটকের সামনে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠন ও সাবেক ক্রীড়াবিদরা। তাদের দাবি শুধু পদত্যাগই নয়, আনতে হবে বিচারের আওতায়। আকাশুজ্জামানের রিপোর্ট। মিরপুর জাতীয় স্টেডিয়ামের সামনে সকাল থেকেই বিক্ষোভে নামে ক্রিকেট প্রেমীরা, সঙ্গে যোগ দেন সাবেক ক্রীড়াবিদরাও। বিসিবিকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করার দাবি ছিল সবার কণ্ঠে। নতুনত্বের প্রয়োজন আছে বা ওনারা বলবে যে আমরা অপারগ, আমরা এগুলো করতে পারবো না, সেক্ষেত্রে নতুন মানুষ আসুক। যারা পূর্বে ক্রিকেট বোর্ডে ছিল আমরা তাদেরকেও চাই না, আমরা সম্পূর্ণ নতুন মুখ দেখতে চাই। আজকে আমরা এসেছি যাতে বিসিবি থেকে যারা দুর্নীতিগ্রস্ত যারা আছে, যারা অবৈধ যারা আছে, তারা যাতে তাদের পদত্যাগটা অতি দ্রুত করতে পারে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই হুদিস নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। কার্যালয়ে আসেন না কর্মকর্তাদের বড় অংশ, তবে এখনো পদ থেকে সরে দাঁড়াননি কেউই। ক্রিকেট বাঁচাতে অবিলম্বে তাদের পদত্যাগের দাবি করেছে বিক্ষোভকারীরা। ক্রিকেটটাকে টোটালি রাজনৈতিক ব্যক্তির কোনো ইন্ধন, কোনো ধরনের কোনো কিছু স্বজনপ্রীতি এই ক্রিকেট বোর্ডে কোনো কিছু চলবে না। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সহ সকল বোর্ড পরিচালক ও বোর্ড কর্মকর্তা যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত আছে ওনাদের আমরা পদত্যাগের দাবিতে এখানে আসছি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির পরিচালক ওবেদ রশিদ সহ অনেকের নাম উল্লেখ করা হয়েছে এই বিক্ষোভে। আমরা চাচ্ছি বিসিবির দুর্নীতিবাজ যারা কর্মকর্তা আছে তাদেরকে সবকিছু বাতিল করে নতুনভাবে বোর্ড গঠন করা হোক। যেই প্রতিষ্ঠানগুলোর যেন ক্রিকেটের নামে যে কাজগুলি চলছে এই প্রতিষ্ঠানগুলোর কাজ বন্ধ রাখতে হবে এবং এটা উপদেষ্টা যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই যুব এবং ক্রীড়ার, তার সাথে বসে আলোচনা করে যে কমিটি দায়িত্ব নেবে তাদের মাধ্যমে পরবর্তী যে উন্নয়নমূলক যে কাজগুলি হবে সেগুলি পরিচালিত হবে। ক্রিকেটের উন্নয়ন ও বিসিবিকে ঢেলে সাজানোর দাবি তাদের। এ লক্ষ্যে খুব শীঘ্রই ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করতে চান বিক্ষোভকারীরা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। পাকিস্তান গিয়ে ফুলেল শুভেচ্ছা পেল বাংলাদেশ জাতীয় দল। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভোরে লাহোর বিমানবন্দরে পৌঁছায় টেস্ট দলে থাকা খেলোয়াড়রা। রাজনৈতিক অস্থিরতায় মিরপুরে অনুশীলনের সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্ধারিত সময়ের আগেই পাকিস্তান যায় বাংলাদেশ দল। সোমবার বিকেলে ঢাকা থেকে প্রথমে ইসলামাবাদের বিমান ধরে টাইগাররা, এরপর মঙ্গলবার ভোরে পৌঁছায় লাহোরে। হোটেলে প্রবেশের সময় বাংলাদেশ দলের 18 জনের বহরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 17 আগস্ট দলের সাথে যোগ দেওয়ার কথা নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের। 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় ম্যাচটি হবে 30 আগস্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন না কাজী সালাউদ্দিন। মেয়াদ শেষে আবারও সভাপতি পদে নির্বাচন করতে চান বাফুফেকে আঁকড়ে থাকা বর্তমান সভাপতি। শেখ হাসিনার পতনের পর পদত্যাগের হিড়িক পড়েছে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে। একই হাওয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাবাহিকতায় 2008 সাল থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারে বসা কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছে। কয়েক দফায় বাফুফের সামনে বিক্ষোভও করেছে বাংলাদেশ ফুটবল সমর্থকদের একটি সংগঠন।
সমর্থন। বেঁধে দেওয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। এবার সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন কাজী সালাউদ্দিন। 3রা অক্টোবর মেয়াদ শেষ হওয়ার আগে কোনোভাবেই পদত্যাগ করবেন না তিনি। তাছাড়া 26শে অক্টোবর নির্বাচনেও সভাপতির পদে পঞ্চমবারের মতো লড়ার ইচ্ছাও প্রকাশ করেছেন সালাউদ্দিন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা, এজাহার গ্রহণের নির্দেশ আদালতের। বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদের সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা, মানবাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। 15 আগস্ট নাশকতা করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনে গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি, জাতিসংঘকে চিঠি। দুর্নীতি বন্ধ করে মেগা প্রকল্প বাস্তবায়ন, সময়মতো বিদেশি ঋণ পরিশোধের ঘোষণা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।